বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে গো? ঘরে আছো নাকি? তখনই সোহাগের বউ ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে রে বাবা, এত ডাকাডাকি করছেন কেন? অনেক তো বেলা হয়ে গেল, কিন্তু এখনো তো চা জল খাবার এলো না, তাই ডাকছিলাম ছোট বৌমা, আমায় একটু চা করে দাও না। আমার ঘরে চাপাতি শেষ হয়ে গিয়েছে মা, আপনি বরং ভাবির কাছে যান। কেন? রমেশ তো সেদিনই চা পাতা নিয়ে আসলো দেখলাম, এরই মধ্যে সব চা পাতা শেষ। হ্যাঁ মা, কি করব বলুন, এত হিসেব করে চলেও তো জিনিসের সাথে পেরে উঠি না। যেখানে হিসেবি হওয়া দরকার সেখানে না হয়ে বিপরীত দিকে হলে তো এমনই হবে। মানে আপনি কি বলতে চাইছেন? চাপাতি সব আমি একাই খেয়ে ফেলেছি? হ্যাঁ, সেই কথা কি আমি একবারও বলেছি তোমায়? তুমি তো নিজেই তোমার গায়ে লাগাচ্ছ। হোমা, আপনি তো বললেন যে আমি হিসেবি না। শোনো, যেখানে হিসেব করা দরকার সেখানে হিসেবই হতে হয়, অযথা অন্য জায়গায় হিসেব করতে হলে এতে বিপরীত হয় ছোট বৌমা। বুড়ির শখ কত, আমার ঘরে চাপাতিগুলো সব শেষ করতে এসেছে, আমি বাবু এত চা করে দিতে পারবো না। এই কথা শুনে রমেশের মা রমেশের বউয়ের কাছে এসে বলল, বড় বৌমা, ও বড় বৌমা, ঘরে আছো নাকি? এই তো মা, আমি এখানে, আপনি ডাকছেন আমাকে? আপনার কিছু লাগবে মা? আর আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম। হ্যাঁ মা, আমাকে একটু চা করে দেবে গো? কেন দেব না মা, অবশ্যই দেব। আমি জানি তো তোমার কাছে এলে তুমি আমায় কখনো না করবে না। গিয়েছিলাম ছোট বউয়ের কাছে, সে আমায় চা করে তো দিলই না, উল্টো অপমান করলো আর তার অভাবের কথা শুনিয়ে দিল। ও এমনই মা, আপনি ওর কথাই কিছু মনে করবেন না, ও একটু স্বভাবে কিপটে। হ্যাঁ, সেটা তো আমিও জানি, কিন্তু তাই বলে কি বাড়ির লোকের সামনে কিপটেমি করলে হয়? থাক মা, আপনি কষ্ট পেন না মা, এতদিন হয়ে গেল আমাদের সংসারে এলো, কিন্তু এখনো ওর কিপটেমির স্বভাবটা গেল না। এই কিপটেমির জন্য ও একদিন উচিত শিক্ষা পাবে, দেখে নিও। হ্যাঁ, তাতে যদি ওর একটু শিক্ষা হয়। তার দিদি ভাই কোথায়? ওকে দেখছি না যে। ও তো এখনো ঘুমুচ্ছে মা, আজকে ওর স্কুল নেই তো, এর জন্য সকালে ডাকিনি। ঠিক আছে মা, ঠিক আছে, সে ভালো কথা। আপনি ঘরে যান মা, আপনার ঘরে আমি চা জল খাবার নিয়ে আসছি। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি তাহলে ঘরে গেলাম। রমেশের মা ঘরে চলে গেল, আর রমেশের বউ চা আর জল খাবার বানাতে চলে গেল। ওদিকে সোহাগ তার বউকে বলল, কি ব্যাপার গো, সকাল হয়ে গেছে, আমাকে তো ডেকে দিলে না। বলি বেলা বেড়ে গেছে, আমার মাঠে কাজ করতে হবে, কাজ করতে এখন কষ্ট হয়ে যাবে। ইস, সংসারের হিসেব করতে তো আমি ভুলেই গিয়েছিলাম। তা কি হিসাব করলে শুনি? রোজ রোজ তুমি অনেক বাজার করে নিয়ে আসো, তা পরের দিন সেগুলো পচে গেলে ফেলে দিতে হয়। হ্যাঁ, পচে তো যাবেই, এত কিপটেমি করে রান্না করলে পরের দিন তো সবজি নষ্ট হবেই, তাই না? আমি কিপটেমি কি সাথে করি? আমাদের ভালোর জন্যই তো করি। আর পেটা খেয়ে সবজি বাঁচাতে গিয়ে পরের দিন তো সব ফেলে দিতে হয় নষ্ট হয়ে গেলে। তা তুমি একটু কম করে তো বাজার করলে পারো, তা না হলে এত সবজি নষ্ট হয় না। আরে ঠিক মতো না খেয়ে গেলে যে কাজ করার মতো বল পাই না, আর তুমি পড়ে আছো তোমার কিপটেমি নিয়ে, যত সব। হয়েছে হয়েছে বাপু, তোমরা শুধু আমার কিপটেমিটাই দেখো, সংসারের জন্য যে আমি এত কিছু ভাবি সেটা তো দেখো না। কথাটাও যদি তুমি একটু কিপটেমি করে বলতে, তাহলে আমার এত কথা বলা লাগতো না, আর তোমার এত কথাও আমার শুনতে হতো না। হ্যাঁ হ্যাঁ, কথা বললেই তো আমি বেশি কথা বলি, তাই না? থাক বাবু, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তোমার সাথে কথা বলে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, এখন দুটো আমাকে খেতে দাও দেখিনি। আচ্ছা, তুমি এখানটায় বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও, আমার অনেক খিদে পেয়েছে। এই বলে সোহাগের বউ ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সোহাগ খেতে খেতে বলল,
আমাদের ছেলে কোথায়? আমাদের ছেলেকে তো দেখছি না। কোথায় আবার? সকালে উঠে না খেয়ে বেরিয়ে গেছে। আমি কত করে বললাম একটু খেয়ে যান, কি শোনে কার কথা? ওহ, তা বাড়িতে আসলে ছেলেকে খাইয়ে দিও, কেমন? সে আমি দেবনি, তুমি এখন খাও তো দেখি। ওদিকে রমেশের বউকে ডেকে বলল, গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? রমেশের কথা শুনে রমেশের বউ ঘর থেকে বেরিয়ে এসে বলল, এই তো আমি এখানে। তা কি হয়েছে বলো তো? এই নাও, এই মাছটা ধরো তো দেখি। এত বড় মাছ এনেছো? বেশ, মা কদিন ধরে মাছ খাওয়ার জন্য বলছিল, আজ তাহলে মাছের ঝোল করে খাওয়াবো মাকে। তা বেশ বেশ, আমরা বেশ মজা করে খাবো তাহলে। তা সকাল সকালেই মাছ আনতে বেরিয়েছিলে বুঝি? না না গিন্নি, গিয়েছিলাম হাঁটার জন্য। ফেরার পথে হরিশ জেলের সাথে দেখা হলো, তাই মাছটা নিলাম আর কি। তা বেশ ভালোই করেছো। তা মাঠে যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, যাব। আমার মেয়ে কোথায়? ওকে তো দেখছি না। কোথায় আবার? সে সকাল সকাল বেরিয়েছে তার দাদার ছেলের সাথে খেলতে। কতবার করে বললাম খেয়ে যা দুটো, কি শোনে কার কথা? আরে, এই বয়সে ছেলে মেয়েরা একটু খেলাধুলায় মেতে থাকে, বয়স বাড়ার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়। বুঝলে তো ভালোই হবে, না হলে আমাকে এভাবেই বকে যেতে হবে। আর তুমি খাবে না বুঝি? হ্যাঁ খাবো, কিন্তু মা কোথায়? মা খাবে না নাকি? এরই মধ্যে রমেশের মা এসে বলল, হ্যাঁ রে বাবা, আমার যে বড় খিদে পেয়েছে, তাই চলে এলাম। তা বেশ ভালোই করেছ মা। যখন খিদে পাবে তখন তুমি আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? আমাদের বাড়ি তোমার জন্য সব সময় খোলা। হ্যাঁ, ছোট বউর কাছে গিয়ে তো কোনো শান্তি পাই না, তাই তো ওদেরকেই জ্বালাতে আসি বারবার। সি 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 মা, এই আপনি কি বলছেন? আপনার যখন ইচ্ছে হবে আপনি আমাকে বলবেন, আর ছোট বউ কাজ না করে দিলেও আমি আপনার সব কাজ করে দেব মা। হ্যাঁ, সে আমি জানি গো মা। আচ্ছা, আর কথা না বাড়িয়ে এবার চলুন তো, খাবার খাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এরই মধ্যে তারা খেতে চলে এলো। কিছুক্ষণ পর রমেশের বউ সোহাগদের বাড়িতে গেল। ছোট বউ, ও ছোট বউ, বাড়িতে আসছিস নাকি? কি হয়েছে ভাবি, কিছু বলবে তুমি? হ্যাঁ রে, তোর কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্যে। না জানি আবার কি যাইতে চলে এসেছে, আমার কাছ থেকে সবজি নেওয়ার ধান্দা। কি রে, মনে মনে কি ভাবছিস? না না দিদি, ও কিছু ভাবছি না। তা তুমি বসো না এখানে। না রে বোন, এখন আর বসার সময় নেই। এখন আবার বাড়িতে যে আমার দুপুরের খাবার রান্না করতে হবে। আর তুই এই ছোট হাঁড়িতে কি রান্না করছিস? ওই তো একটু মুসুরির ডাল রান্না করছিলাম দিদি। ও, কিন্তু এইটুকুনি ডালে তোদের পোষাবে? কেন পোষাবে না দিদি? এই ডালে আমাদের তিনজনের দিব্যি হয়ে যাবে। আচ্ছা, তুমি কি জন্য এসেছো বললে না তো? আরে, তোর দাদা বাজার থেকে বড় একটা মাছ কিনে এনেছে, তাই ভাবলাম মাছের ঝোল করি। কিন্তু ঘরে তো একটা কাঁচা ঝালও নেই। ও, তাহলে এই ব্যাপার। আমার কাছ থেকে কাঁচা লঙ্কা নিতে এসেছে দিদি। আবার কোথায় হারিয়ে গেলি রে? আচ্ছা, আমায় কটা কাঁচা লঙ্কা দিয়ে না বোন, তোর দাদা বাজার করে আনলে তোকে কাঁচা লঙ্কাগুলো ফেরত দিয়ে যাব। হ্যাঁ অবশ্যই দিচ্ছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি কাঁচা লঙ্কা দিচ্ছি। এই বলে সোহাগের বউ মাত্র 4টে কাঁচা লঙ্কা দিল রমেশের বউকে। ওই দেখে রমেশের বউ বলল, হোমা, এখানে তো মাত্র 4টে কাঁচা লঙ্কা, এ দিয়ে আমি তরকারি রাখবো কি করে? আমার কাছে যে লঙ্কা নেই দিদি, আমি তো সব কাঁচা লঙ্কা ডালে দিয়ে দিয়েছি, আর 4টেতে তরকারি দিব্যি হয়ে যাবে। তোর আর কিপটেমির স্বভাবটা গেল না। আমি একটু হিসেবে বলে সবাই আমাকে কিপটে বলে ব্যঙ্গ করো না দিদি। কোনটা কিপটেমি বলে আর কোনটাকে হিসেবি বলে, আগে সেটা একটু বুঝতে শিখ ছোট। আমি যাই এখন। আবার এসো কিন্তু দিদি। এই বলে রমেশের বউ ওখান থেকে চলে গেল। অন্যদিকে, দিদি, ও দিদি,
দেখো না আমাদের মাটির ঘর বানানোটা কত সুন্দর হয়েছে। ওমা তাই তো, এটা তো দেখতে খুব সুন্দর হয়েছে। এটা শুকালে আমি বরং দেখে শুনে খুব সুন্দর করে রং দিয়ে দেব। কিন্তু মা তো এটা ঘরে তুলতে দেবে না দিদি। তুই চিন্তা করিস না, এটা আমার বাড়িতে রেখে পরে দেব। যখন আমরা খেলতে বসবো আবার এইটা নিয়ে আমরা খেলা শুরু করব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার মাঝে কেন এমন করে তা কিছুই বুঝি না। কাকিমা তো অনেক গিফটে সবকিছুতে। তোর মায়ের মতো আমার মা হলে অনেক ভালো হতো। আমার মায়ের সবকিছুতেই খুব বাড়াবাড়ি। তুই কষ্ট পাস না রে, দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে। তখনই রমেশের মেয়ে দেখল সোহাগের ছেলে জামাই কাদা মেখে গেছে। তক্ষুনি সোহাগের বউ ওইখানে আসলো আর বলল, বাবা অনেক বেলা হয়ে গেল তো। আর একটু খেলা করি না মা। না রে বাবা, সন্ধে হয়ে গেছে, চল তো ঘরে চল। এবার বই নিয়ে বসবি চল। ওমা, হে কি, তোর গায়ে এমন কাদা লাগলো কি করে? খেলা করতে গিয়ে লেগেছে মা। আমি আর দিদি মিলে সুন্দর একটা মাটির ঘর বানিয়েছি। তোদের না কত করে বলেছি তোরা মাটি নিয়ে খেলবি না? দেখেছিস জামা কাপড়ের কি হাল করেছিস? এইসব ধুতে গেলে তো আমার গাদা গাদা সাবান নষ্ট হবে। খেলা করতে গেলে তো একটু কাদা লাগবেই কাকিমা, তাই নিয়ে তো রাগ করার কি আছে? ওসব তুই বুঝবি না রে মা, সাবান কিনতে যে কত টাকার প্রয়োজন হয়। যা এখন বাড়িতে যা, কাল আবার খেলা করিস, তবে কাদা মাটি নিয়ে আর খেলা চলবে না। আচ্ছা ঠিক আছে কাকিমা। এই বলে তারা সবাই বাড়ি চলে গেল। রাতের বেলা কই গো, আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো শেষের পথে রান্না, তুমি হাত মুখ ধুই বসো। আচ্ছা গো, আর আমাদের ছেলে কোথায়? ওকে তো কোথাও দেখতে পেলাম না। ও তো ঘরে বই নিয়ে বসেছে, তুমি হাত মুখ ধুয়ে আসার সময় ওকে সাথে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এই বলে সোহাগ ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর, মা, ও মা, তোমার রান্না হলো? আমার যে খিদেতে পেট চুপসিয়ে গেল। হ্যাঁ রে বাবা, রান্না তো শেষ হয়ে গেছে, তুই আর তোর বাবা এইখানে বস। আচ্ছা। সোহাগের বউ তাদের খাবার বেড়ে দিল। খাবার দেখে সোহাগের ছেলে বলে উঠল, ও মা, এ কি মা, এইটুকু তরকারি দিয়ে আমি ভাত খাবো কি করে? খেয়ে নে বাবা, ওটা তো অনেক বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, খেয়ে নে। তোর মায়ের হাতে তো এর থেকে বেশি তরকারি উঠবে না, খেয়ে নে। সবসময় আমাকে খোঁচা না মারলে বুঝি তোমাদের ভালো লাগে না? ও মা, আমি খোঁচা কখন মারলাম? আমি তো সত্যি কথাই বললাম, তাই না? থাক, হয়েছে হয়েছে, এখন মুখ বুজে খাও দেখি। পরের দিন, কই গো গিন্নি, কোথায় তুমি? একটু এদিকে এসো, দেখি তোমাকে, এদিকে এসো। কি বলবে তা বলো বাপু। না না, তেমন কিছুই নয়। সকালে তোমার রান্না হয়েছে নাকি? মাঠে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কখন উঠেই সকালে রান্না সেরে ফেলেছি। তা বেশ ভালোই করেছো। তা মা কোথায়? মাকে তো দেখছি না। মাকে ঘরে চা দিয়ে এসেছি আর বলে এসেছি সকালে খাবার খেয়ে যেতে। এরই মধ্যে রমেশের মা এসে বলল, আমি চলে এসেছি বৌমা, বড্ড খিদে পেয়েছে। সকালবেলা এখন আর না খেয়ে থাকতে পারি না। এখন কি আর না খেয়ে থাকার বয়স আছে মা? দিন যত যাবে শরীরটা যে ততই ভেঙে আসবে। তা মা, তোমার ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো তুমি? হ্যাঁ রে বাবা, ঠিক মতোই খাচ্ছি। আমার বড় বৌমা প্রতিদিন মনে করিয়ে দেয়। তা দিদি ভাই কোথায়? ওকে দেখছি না যে। ঠিক তখনই রমেশের মেয়ে এসে বলল, এই যে দিদা। তা কোথায় ছিলে? সে সকাল থেকে যে তোমায় দেখছি না। আজ আমার স্কুল খোলা দাদু, তাই তো সকাল সকাল খেয়ে ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। বাবা, বেশ ভালোই করেছিস দিদি ভাই। ঠিক তখনই সোহাগের ছেলে এসে বলল,
দিদি, ও দিদি, তোমার হলো? হ্যাঁ রে, চল এখন দুজনে মিলে স্কুলে যাই। হ্যাঁ, তাই চলো। আচ্ছা মা, আসি আমরা। সাবধানে যাস তোরা। এই বলে রমেশের মেয়ে আর সোহাগের ছেলে স্কুলে চলে গেল। কিছুক্ষণ পর আজকে তরকারিটা খুব দারুণ হয়েছে বৌমা। আর একটু তরকারি দেব আপনাকে মা? না না না, বেশি খেলে পেটে সমস্যা হবে যে। তুমি যতটুকু পারো ততটুকুই খাও মা। আমার ছোট ভাইয়ের ঘরে গেলে ঠিক মতো তো খেতে পারো না তুমি। হ্যাঁ রে, হ্যাঁ মা, আমার অনেক কষ্ট হয় ওর জন্য। অল্প করে রান্না করে, তরকারি বাঁচাতে গিয়ে ওগুলো আবার নষ্ট হয়, পরে সেগুলো আবার ফেলেও দিতে হয়। এরই মধ্যে সোহাগ এসে বলল, দাদা। হ্যাঁ রে সোহাগ, তা সকালে কিছু খেয়েছিস? হ্যাঁ রে সোহাগ, আয় আমার সাথে একটু খেয়ে যা বাবা। না না মা, এখন খাওয়ার সময় নেই। আমাদের আবার সকাল সকাল একটু মাঠে যেতে হবে। এরই মধ্যে রমেশের ফুপু আসলো। রমেশ, ও রমেশ, বাড়িতে আছিস নাকি বাবা? আরে ফুপু, আপনি কেমন আছেন আপনি? এই তো, আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তা তোরা কেমন আছিস? আমরা ভালো আছি ফুপু। এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোমার। তুমি তো একেবারে এদিকে আশাই ছেড়ে দিয়েছো। তোমরাও তো যাও না ওইদিকে। তাছাড়া আমার বয়স হয়েছে, আমি কি একা একা এখন পেরে উঠি? তা এসেছো যখন বেশ হয়েছে। এবার কিন্তু তোমাকে ছাড়ছি না, কদিন বেঁচে তারপরই যাবে। আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। আচ্ছা শোনো, রাতে কিন্তু তুমি আর মা আমাদের বাড়িতে খাবে। আচ্ছা ঠিক আছে বাবা। চলো এখন আমরা কাজে যাই। রাতের বেলা কই গো ছোট বউ, তোমার রান্না কি হলো? হ্যাঁ ফুপু, আমার রান্না এক্ষুনি শেষ। তোমরা বসো এখানটায়। আমার দাদু ভাই বোন কোথায়? ওদের দেখছি না যে। এরই মধ্যে সোহাগ আর সোহাগের ছেলে এসে বলল, এই তো এসে পড়েছি আমরা দিদা। আয় আয়। এরপর সবাই একসাথে খেতে বসলো। খাবার দেখে সোহাগ বলে উঠল, কি ব্যাপার, খালি আলুর তরকারি কেন? আমি তো দুপুরে মাছ মাংস আনলাম, সেগুলো কি করেছো? আসলে মাছ মাংস আমি দুপুরে রান্না করিনি, ভেবেছিলাম, কিন্তু রাতে দেখি সব নষ্ট হয়ে গেছে। তোমাকে না কতবার বলেছি তোমার এই কিপটেমি স্বভাব ছাড়তে। আমি বুঝতে পারিনি গো। দেখো বৌমা, এত কিপটেমি করতে গিয়ে কতগুলো মাছ মাংস নষ্ট হলো। শোনো শোনো ছোট বউ, কিপটেমি করা ভালো, কিন্তু বেশি কিপটেমি করা ভালো না। দেখলে তো কিপটেমির জন্য কতগুলো মাছ মাংস নষ্ট হলো। আমি তো ভালোর জন্যই রেখেছিলাম, কিন্তু কে জানতো এমন হবে। আমি আর এমনটা কখনো করব না। আমার ঢের শিক্ষা হয়েছে, আমি আর কখনো কিপটেমি করব না। বেশ তো, এই তো ভালো কথা। অতিরিক্ত কিপটেমি করা কখনো ভালো না। মা, আমি আর কখনো কিপটেমি করব না। নিধারামপুর গ্রামে রমেশ নামের এক কৃষক থাকত। সে তার জমিতে সরিষা, পেঁয়াজ, ফুলকপি চাষ করে তার জীবিকা বহন করত। আর ওদিকে হরেশ মাংসের বিরিয়ানি বিক্রি করত। দিন যত যাচ্ছিল, হরিশের ব্যবসাও তত বড় হচ্ছিল, সাথে সাথে তার বিরিয়ানি দামও। কি ব্যাপার হরিশদা, বিরিয়ানি কত কইরা নিতাছ? ভালোই তো সুগন্ধ বেরোইতাছে গো। সুগন্ধ তো বাইরে বই, আমার হাতের বিরিয়ানি বইলা কথা। বিরিয়ানির দাম বেশি না, 140 টাকা প্লেট। কি বলতাছ? এই তো আগের মাসে বিরিয়ানির দাম নিছো 100 টাকা, আর এই মাসের মধ্যেই 40 টাকা বাইরে গেল। এইগুলা কি কইরা হয় দাদা? আরে জিনিসপত্রের দাম যে হারে বাড়তাছে, বিরিয়ানির দাম তো বাড়বই, তাই না?
তাও কি তোমার মনে হইতাছে না তুমি একটু বেশি দাম নিতেছ? এত দাম দিয়ে কি মানুষ বিরিয়ানি কিনবো? কও তুমি কি কইরা কিনবো মানুষ? তোমাগর সবাইরে তো কইছি এটা আমার স্পেশাল বিরিয়ানি, আর এর দাম 140 টাকা। এর থেকে 1 টাকাও কম হইব না। নিলে নাও, না নিলে যাও। যাও তো। কি আর করার, দিয়ে দিন আমাকে বিরিয়ানি। গ্রামে তো এই একটাই বিরিয়ানির দোকান, কিনতে তো হবেই। আপনার বিরিয়ানি আপনার হইছে 140 টাকা। এই নিন আপনার টাকা। আর তুমি এইখানে অযথা দাঁড়াইয়া থাইকো না তো বাবু। বিরিয়ানি নিতে হইলে নাও, না নিলে চইলা যাও। দোকানের সামনে ফাও ফাও ভিড় করবা না। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, দাও আমারও 1 প্লেট বিরিয়ানি দাও। এই যে তোমার বিরিয়ানি, 140 টাকা দাও। এই নাও তোমার টাকা। ওদিকে রমেশের চাচা রমেশকে বলল, রমেশ, হরিশ বেশ ভালোই লুটে পুটে খাচ্ছে। আগের মাসে বিরিয়ানির দাম ছিল 100 টাকা, এই 1 মাসের মধ্যেই বিরিয়ানির দাম হয়ে গেল 140 টাকা। 1 মাসের মধ্যেই 40 টাকা বাড়িয়ে দিয়েছে। বলতো? হ্যাঁ, যা বলেছেন চাচা, বিরিয়ানি খেতে ইচ্ছে করলেও আর খাওয়া যাবে না এখন। হ্যাঁ, একদিন শখ করে বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি খেলে সারা মাস না খেয়ে থাকতে হবে। এই অবস্থার মধ্যেই পড়ে আছি রে বাবা। শুধু তুমি কেন, এই গ্রামের বেশিরভাগ মানুষই তো গরিব। এই গরিব মানুষদের লুটে পুটে নিচ্ছে ওই হরিশদা। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। গ্রামে যদি আরো বিরিয়ানির লোক থাকতো তাহলে এত চড়া দামে ও বিক্রি করতে পারতো না। শুনেছি শহরে বিরিয়ানির দাম নাকি 50 টাকা। সে কি গো, মাত্র 50 টাকা? আর এখানে 140 টাকা? হ্যাঁ, সবকিছু জেনে শুনে আমরা কিছু করতে পারবো না রে, কিচ্ছু করতে পারবো না। সত্যি এবার খুব রাগ হচ্ছে এই হরিশদার ওপর। ওর কি একটুকুও লজ্জা করে না নাকি? ওর লজ্জা আছে নাকি? আবার এমনিতেও এত কিছু হয়েছে নাকি? কিছুদিন আগে বাড়ি করলো, আবার ওই বাড়িটাকে রং করাচ্ছে। কত টাকা খরচ হয়েছে জানিস? সবই ওর ধান্দা থেকে, বুঝলি? ঠিক আছে চাচা, এখন আসি, অনেক দেরি হয়ে গেল। এখন বাড়ি যাই। তুমি ভালো থেকো, কেমন? ঠিক আছে, কাল আবার কথা হবে, কেমন? আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, সাবধানে যাস। এই বলে রমেশ চলে গেল। ওদিকে হরিশের বউ হরিশকে বলল, তা কাজকর্ম কেমন যাচ্ছে গো? কাজকর্মের কথা আর বইল না। গ্রামে একটাই বিরিয়ানির দোকান, আমি ছাড়া আর কেউ বিরিয়ানি রান্না করতে পারে না। সেই সুযোগে সব লুইটা নিতাছি। 1 প্লেট বিরিয়ানির দাম 140 টাকা রাখতাছি। তাহলে তো অনেক টাকা ইনকাম করছো। আমাকে কিন্তু একটা ভালো দেখে সীতাহার করে দিতে হবে, আমি এই বলে দিলাম। হইব গো বউ, সব কিছু হইব। আমি আছি তো, চিন্তা কইরো না। এখন খুব খিদা লাগছে, খাইতে দাও তাড়াতাড়ি, খুব খিদা লাগছে। আচ্ছা দিচ্ছি। এই বলে হরিশের বউ হরিশের জন্য খাবার আনতে গেল। কিছুক্ষণের মধ্যেই হরিশের বউ খাবার নিয়ে আসলো। নাও গো, তাড়াতাড়ি খাওয়া শুরু করে দাও। আমার সীতাহার করিয়ে দেওয়ার কথাটা ভুলে যেও না জানো। আরে না, তোমার কথা ভুইলা যাবো এইরকম আবার হইতে পারে নাকি? আমার তো একটা মাত্র বউ, আবার বিরিয়ানির দাম বাড়াবো, আরো মুনাফা হইব। ওগো, এত দাম বাড়ালে বিক্রি হবে তো? আলবাদ হইব। গ্রামে আমি শুধু বিরিয়ানি রান্না করতে জানি, অন্য কোথাও বিরিয়ানি না পাইয়া আমার কাছে ঠিকই চইলাইব। সে যাই হোক, বিধাতা সবকিছু ঠিকঠাক করলেই হলো। অত ভাইবা কিছু হইব না গো বউ, সবকিছু ঠিকঠাকই থাকবো। রমেশ তার স্ত্রী উমাকে বলতে লাগলো, বউ, রোজ রোজ এই একই খাবার ভালো লাগে না, ভেবেছিলাম বিরিয়ানি খাবো। আরে তোমার মন খারাপ নাকি? বিরিয়ানি তো অনেক দাম, অত দাম দিয়ে খাবার খেলে আমাদের সংসার চলবে কি করে বলো? ইচ্ছে হয়েছে একদিন নিয়ে আসি না, তারপর না হয় টানাটানি করে চলবো কয়েকদিন।
না না, ওসব হবে না। যেমন টাকা তেমনই তো করতে হবে, বেশি বাড়াবাড়ি করলে সমস্যা হবে। আচ্ছা বউ, তুমি যা বলবে। মন খারাপের কিছু নেই, তোমার ভালোর জন্যই বলছি। আচ্ছা, কাল যখন জমিতে যাবে তখন তুমি কিছু সরিষা আর পেঁয়াজ নিয়ে এসো, কেমন? সরিষা আর পেঁয়াজ দিয়ে কি হবে? ওটার তো অনেক দাম, ও পাওয়া যায় না। তুমি আগে সরিষা আর পেঁয়াজ নিয়ে এসোই না, তারপর আমি দেখছি কি করা যায়। নতুন একটা জিনিস রান্না করব, তুমি খেয়ে খুব খুশি হবে। আছে বউ, তুমি যখন বলছো আমি সরিষা আর পেঁয়াজ নিয়ে আসবো, বিরিয়ানি থেকে ভালো কিছু হবে নাকি গো? এখন যদি সবই বলে দিই তাহলে তো হয়েই গেল। তুমি কাল সরিষা আর পেঁয়াজ নিয়ে এসো, তারপর দেখো তোমার খুব ভালো লাগবে, ঠিক বিরিয়ানির মতো। আচ্ছা, তাহলে তাই হবে। আচ্ছা, অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ি, চলো। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে রমেশ তার জমিতে চলে গেল। যেতে যেতে সে বলতে লাগলো, সরিষা আর পেঁয়াজ দিয়ে বউ কি করবে? সরিষা আর পেঁয়াজ নিয়ে বউ যে কি ভাবছে সেটা বউ ছাড়া কেউ বলতে পারবে না। বলতে বলতেই রমেশ তার খেতে চলে আসলো। এই তো জমিতে চলে এসেছি, যাই সবজি তুলে নিয়ে আসি, সাথে কিছু সরিষা আর পেঁয়াজও তুলে নিয়ে আসি। রমেশ এক এক করে কিছু পেঁয়াজ সরিষা ছুরিতে নিল। যাই যাই, এখন বাড়ি যাই, অনেক ফুলকপি তোলা হয়ে গিয়েছে। সরিষা আর পেঁয়াজ বউকে দিয়ে বাজারে যেতে হবে, ফুলকপিগুলো বিক্রি করতে হবে তো। যাই যাই, চটপট পা চালিয়ে বাড়ি যাই। এই বলে রমেশ বাড়ির দিকে যেতে লাগলো। যাওয়ার পথে সে হরিশের দোকানে থামলো। আরে খাইয়া যান, আমার হাতের স্পেশাল বিরিয়ানি। একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা হয়। অল্প মূল্যের বিরিয়ানি। হ্যাঁ, খাইয়া যান। দাদা, বিরিয়ানি কত করে দিচ্ছ? দাদা, এক প্লেট বিরিয়ানির দাম 140 টাকা। দিমু নাকি তোমারে? খাওয়ার তো ইচ্ছা ছিল অনেক দিনের, কিন্তু তুমি যে দাম রাখছো, ইচ্ছে হলেও তো আর খাওয়া যাবে না। আর তুমি প্রচার করছো অল্প মূল্য বলে, সাধারণ মানুষের কাছে এই মূল্যটা অল্প মূল্য নাও হতে পারে। ও, তুমি খাইবা না? তা আমার দোকানের সামনে ঝামেলা কইরো না, এইখান থেকে সইরা যাও। যার বিরিয়ানি কেনার ক্ষমতা নাই সে আবার আইছে জ্ঞান দিতে। বাবা রে বাবা! হ্যাঁ, দেখে নিও আমার কতটা ক্ষমতা। একদিন তোমার এই বিরিয়ানির দোকান আমার জন্যই বন্ধ হয়ে যাবে, কথাটা আমি বলে দিলাম। হ্যাঁ। আরে যা, ব্যবসায় তুই আমার সাথে পারবি না, যা। এটা আমি তোরে কইয়া দিলাম। বলাটা যতটা সহজ, কাজটা করা ততটা সহজ না। আরে আইছে, আমি কাজ করেই দেখাবো। এই অপমান আমি কখনো ভুলতে পারবো না। সকলকে সমানভাবে দেখতে হয়, অপমান করতে নেই। এটা একদিন তুমি ঠিকই বুঝবে। হ্যাঁ, যা, তোর কথা ফকির আইছে আমারে ব্যবসা শিখাইতে। হরিশের কথা শুনে রমেশ বাড়ির দিকে চলে আসলো। তা কতদিন বিরিয়ানি খাওয়া হয় না, চলেন না আমার সাথে, একদিন বিরিয়ানি খাবেন আপনি। চলুন, দুজনেই বিরিয়ানি খেয়ে আসবো। জমিদার বাবু, আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে যেতে পারবো না। কেন? আমার সাথে গেলে কি মুশকিল আছে তোমার? জমিদার বাবু, আমি গরিব মানুষ, অত টাকা দিয়ে আমি বিরিয়ানি খেতে পারবো না। অত টাকার খাবার আমার মুখে উঠবে না। আরে, তুমি এসব নিয়ে চিন্তা করছো কেন? আমি তো যাচ্ছি নাকি, আমি টাকা দেব। জমিদার বাবু, আপনি না হয় টাকা দিয়ে দেবেন, কিন্তু আমি খেতে পারবো না। যে বিরিয়ানি শহরে বিক্রি হয় 50 টাকায়, সেই বিরিয়ানি হরিশ বিক্রি করছে 140 টাকায়। সে কি কথা? আমি তো শুনেছিলাম 100 টাকা নাকি এক প্লেট, 140 টাকা হয়ে গেছে। আমাদের গ্রামের হরিশ সুযোগের সদ্ব্যবহার করছে। আমাদের গ্রামে অন্য কোনো বিরিয়ানির দোকান নেই তো, তাই সে দিন যাচ্ছে আর বিরিয়ানির দাম বাড়াচ্ছে।
কি বলছো তুমি? এত খারাপ হয়ে গেছে হরিশ? হ্যাঁ গো জমিদার বাবু, গ্রামে আর একটি বিরিয়ানির দোকান খুললে তবেই ওর বেয়াদপি কমবে, কিন্তু এই গ্রামের কেউই তো বিরিয়ানি রান্না জানে না বাবু। তাহলে কি আর করার, বেয়াদবি তো সহ্য করতেই হবে। এখানে আমি কিছুই করতে পারবো না, ওর ব্যবসা ও বুঝবে, আমি তো এখানে কিছু বলতে পারি না। হ্যাঁ সেটাই, আমাদের কিছুই করার নেই। আচ্ছা জমিদার বাবু, আমি তাহলে আসি এখন। আচ্ছা আচ্ছা। কই গো বউ, আমি এসে গেছি। কি ব্যাপার, আজ তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? সব কাজ শেষ হয়ে গেছে নাকি? আরে না বউ, তুমি জমি থেকে সরিষা আর পেঁয়াজ আনতে বলেছিলে, সেগুলো নিয়ে এসেছি। এখন ফুলকপি নিয়ে বাজারে যাব আর কি। ওমা, আমি তো ভুলেই গিয়েছিলাম। কই দেখি, দাও তো সরিষার পেঁয়াজগুলো দাও। এই নাও, ধরো। অনেক আছে, কিন্তু হ্যাঁ, বেশ কষিয়ে রান্না করো কিন্তু। নতুন রান্না কেমন হবে সেটা ভেবে আমার খুব আনন্দ লাগছে। খেতে ভালোই হয়। আমার যখন বিয়ে হয়েছিল না, তখন আমি প্রায় রান্না করে খেতাম। সরিষা, পেঁয়াজ আর চাল বাড়িতেই থাকতো। অল্প খরচে ভালো কিছু খাওয়া যায়। আচ্ছা, তুমি যখন আগে রান্না করেছো তাহলে ভালো কিছুই হবে। আচ্ছা, এখন তাহলে আমি বাজারে গেলাম, না হলে অনেক দেরি হয়ে যাবে। যাই, বুঝলে? যাই বলতে নেই, বলো আসি। আচ্ছা বউ, এবার আসি তাহলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও এখন, গিয়ে রান্নার প্রস্তুতি নাও। ওগো, তুমি সাবধানে যেও, আমি সব কিছু করে নেব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। এই বলি রমেশ বাজারের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সে বাজারে পৌঁছে গেল। ও দাদা, আজ ভালো ভালো ফুলকপি এনেছেন তো? বাহ, আজকে কিন্তু আমার বাড়িতে অতিথি আসবে। ভালো ফুলকপি নিয়ে যেতে হবে কিন্তু আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ভালো ফুলকপি এনেছি। তোমার অতিথি একবার খেলে আর ভুলতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে 1 কেজি ফুলকপি দিন। আচ্ছা ঠিক আছে, তুমি হাতের ফুলকপি হাতে নিয়ে দেখো কেমন, ভালো নাকি খারাপ। না না দাদা, হাতে নিয়ে দেখার কি আছে? তুমি তো ভালো ফুলকপি দাও সব সময়, আমার বিশ্বাস আছে কখনো তুমি খারাপ ফুলকপি আমাকে দেবে না গো। তুমি দিয়ে দাও আমার ব্যাগে, এই যে। আচ্ছা, এই নিন আপনার ফুলকপি, 50 টাকা হয়েছে। এই নিন দাদা। রমেশ বাবু, আমারে 2 কেজি ফুলকপি দাও তো। আচ্ছা দাদা, দিচ্ছি। এই নিন আপনার ফুলকপি। এই নাও আমার ব্যাগ। তার দাম কত হইছে রে? 150 টাকা দাদা। এই নে ধর, তোর 150 টাকা। রমেশ এক এক করে সব ফুলকপি বিক্রি করে দিল। কিছুক্ষণ পর রমেশ বলে উঠল, যাক, আমার সব ফুলকপি শেষ হয়ে গেল। আজ বেশ ভালো রকমের বেচা কেনা হয়েছে। যাই, এখন বাড়ি ফিরে যাই। ওদিকে হরিশ তার বউকে বলতে লাগলো, বউ, ও বউ, একটু তাড়াতাড়ি দাও। আর কতক্ষণ ধরে বসে থাকবো খাবারের জন্য? দাও না, আরে দাও জলদি। ভালো কিন্তু লাগতাছে না, পেটে ক্ষুধা নিয়া এমনি করে কিন্তু বসে থাকা যায় না। আমার কি 10টা হাত নাকি? হ্যাঁ, সবকিছু একেবারে করা যায় না। আমি যথেষ্ট তাড়াতাড়ি করছি। হ্যাঁ, সেই কখন থেইকা সেই কথাই শুনতাছি, আইতাছি আইতাছি আইতাছি, আর খাবারটা এখনো আইতাছেই না। হ্যাঁ, তোমার যদি এত তাড়া থাকে তাহলে তুমি এসে রান্না করে খেয়ে যাও না। তুমি কি আমাকে শান্তিতে আজও করতে দেবে না নাকি? দুপুরবেলা ঝগড়া ঝামেলা না করলেই না। তোমারে তো দেখছি কিছুই কওয়া যায় না। আজকাল তুমি যা শুরু করছ তাতে মনে হয় বাড়ির কর্তা তুমি। এই বলে হরিশ তার দোকানে চলে গেল। রমেশ তার বাড়িতে চলে আসলো। ও বউ, কই গো? এই তো, তুমি চলে এসেছো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, তা তো চোখে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি।
তুমি নতুন কি কি রান্না করলে তাই নিয়ে আসো, কেমন হয়েছে দেখি আগে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি, তুমি যে হাত মুখ ধুয়ে এসো। রমেশ হাত মুখ ধুয়ে এসে বসলো। এর মধ্যে উমা তার জন্যে খাবার নিয়ে আসলো। এই নাও, কি বলো দেখি কেমন হয়েছে? আমার হাতে সরিষার পেঁয়াজের বিরিয়ানি, আশা করছি তোমার ভালোই লাগবে। আরে বাবা, তুমি সরিষার পেঁয়াজ দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলেছো, বাহ! তুমি বিরিয়ানি রান্না করতেও জানো, বাহ! হ্যাঁ, আমি বিরিয়ানি রান্না করতে জানি। এখন আর কোনো কথা না বলে খেয়ে নাও তো। খেয়ে বলো কেমন হয়েছে সরিষার পেঁয়াজের বিরিয়ানি। বাহ, কি স্বাদ! হরিশদার বিরিয়ানিতে এমন স্বাদ নেই গো। সবকিছু ঘরোয়া মশলা দিয়ে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়, আমি তো কল্পনাতেও ভাবিনি। তোমার ভালো লাগলেই হবে। আচ্ছা বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, সাহায্য করব, তা বুদ্ধি বলো না। তুমি তো এত সুন্দর বিরিয়ানি রান্না করো, তাও আবার সরিষা আর পেঁয়াজের বিরিয়ানি, তা একটা হোটেল খুললে ভালো হবে না? খরিদ্দারও ভালো হবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমি কাজটা কি শুরু করব? এই তো ভারী চমৎকার বুদ্ধি তোমার। আমি তোমায় সাহায্য করব। গ্রামের মানুষদেরও এই নতুন সরিষার পেঁয়াজের বিরিয়ানি খাওয়াবো আমি। তাহলে আমি কালকে থেকে দোকান খুলে ফেলি। বাবার যে আগের দোকান ছিল ওটাই খুলবো ভাবছি। হ্যাঁ, তা করলেও হয়। তুমি রান্না করে দেবে আর আমি বিক্রি করতে যাব, কেমন? আচ্ছা, তাই হবে। পরের দিন সকালে রমেশ দোকান দিল। প্রথম দিনে তার দোকানে অনেক ভিড় হতো। সবাই পাবেন, এখন চুপ করে বসুন। অনেক বিরিয়ানি আছে, সবাই পাবেন, বসুন চুপ করে। দাদা, আমি সেই কতক্ষণ ধরে বসে আছি, আমায় এক প্লেট বিরিয়ানি দিয়ে যান। এটা আপনারটাই দিচ্ছি। সবাই তো চুপ করে বসুন না, সবাইকে দিচ্ছি তো। আরে রমেশ দা, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আমারেও দাও না। একটু বসতে হবে ভাই, আমি তো একা একা কাজ করছি, একটু দেরি হবে। আচ্ছা দাদা, তুমি তাড়াতাড়ি করো। রমেশ সবাইকে এক এক করে বিরিয়ানি দিল। সবাই খেয়ে বলবেন সরিষার পেঁয়াজের বিরিয়ানি কেমন হয়েছে। আর হ্যাঁ, আগে নিশ্চয়ই এমন বিরিয়ানি আপনারা খাননি। হ দাদা, চমৎকার হয়েছে বিরিয়ানিটা, এক কথায় অসাধারণ। তা কেরা রান্না করছে বিরিয়ানি? আমার বউ রান্না করে দিয়েছে আর আমি বিক্রি করছি। দাদা, তোমার বউয়ের হাতের রান্না খেয়ে আমি খুব আনন্দিত হলাম। এত সুন্দর বিরিয়ানি, তাও আবার এত কম দামে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এর মধ্যে জমিদার রমেশের দোকানে এলো। এসে বলল, আরে রমেশ, তুই কবে দোকান খুললি? তাও আবার বিরিয়ানির দোকান, আমি তো কিছুই জানি না রে। আরে জমিদার মশাই, আমি তো আজকেই দোকান খুলেছি। ভেবেছিলাম আজকে সন্ধ্যায় আপনার বাড়িতে যাব বিরিয়ানি নিয়ে। হ্যাঁ রে হ্যাঁ, আর যেতে হবে না তোর, আমি নিজেই চলে এসেছি। এখন দে দেখি এক প্লেট বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। বাবা, কি সুস্বাদু বিরিয়ানি রে! এমন বিরিয়ানি আমি জীবনে কখনো খাইনি, তাও আবার সরিষা আর পেঁয়াজের বিরিয়ানি, ভেবেই তো ভালো লাগছে রে। আচ্ছা, তা বিরিয়ানির দাম কত করে রেখেছিস? শহরে যেমন বিরিয়ানির দাম 50 টাকা, তেমনই রেখেছি 50 টাকা, যাতে সবাই খেতে পারে। যাক, তুই যে সবার কথা ভেবে দোকান করছিস, এতেই আমি খুশি। কিছু লাগলে বলবি, কেমন? আমি তোকে সাহায্য করব। ঠিক আছে জমিদার মশাই। এই বলেই জমিদার চলে গেল। রমেশও সব বিরিয়ানি বিক্রি করে বাড়ির দিকে যেতে লাগলো। পথেই তার দেখা হলো হরিশের সাথে। রমেশ, তুমি আমারে ক্ষমা কইরা দাও। তোমার এই দোকান খোলার পর আমার দোকানের খরিদ্দার খুব কমে আসছে, এখন তো একটাও আসে না। কিছু একটা করো তুমি ভাই। আমি তো কিছুই করতে পারবো না, দেখলে তো তোমার অহংকার মাটিতে মিশে গেল। আমি টাকার লোভে অন্ধ হইয়া গেছিলাম ভাই, কিন্তু আজকে বুঝতে পারছি ভাই। তুমি তো অনেক দেরি করে ফেলেছ।
আমি যেদিন বলেছিলাম সেই দিন তুমি অহংকার না করে যদি এসব নিয়ে ভাবতে, তাহলে তোমার আজকে এই দিন দেখতে হতো না, বুঝলে? রমেশ, এমন করে চলতে থাকলে আমি তো পথে বসে যামুরে। আমার তো বাড়িতে বউ বাচ্চা আছে, কিছু একটা করো না তুমি। বেশি কিছু করতে পারবো না আমি তোমার জন্য, কিন্তু একটা সাহায্য করতে পারি। আমার হোটেলে লোক লাগবে, চাইলে তুমি কাজ করতে পারো। আচ্ছা আচ্ছা, আমি তাই করবো। শোনো, তোমার কাছে অনেক ধন সম্পদ থাকতেই পারে, তাই বলে অহংকার করা উচিত নয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কথা রমেশ। অহংকার চিরকালের জন্য স্থায়ী হয় না, অহংকার দিয়ে কিচ্ছু হয় না। আমি এখন থেকে সবাইরে সাহায্য করবো। তুমি বুঝতে পেরেছো, তাই আমি অনেক খুশি। এখন বাড়ি ফিরে যাও, সময় মতো চলে এসো, কেমন? সত্যি, তুমি মানুষ হিসেবে খুবই ভালো, খুবই ভালো।